উড়িষ্যার প্রথম স্বাধীন নগর মতো খুব আমরা দেখতে পাচ্ছি এগুলি ভেন্টিলেশন ডিমের কুসুমের ব্যবহার। হ্যালো গাইস, ওয়েলকাম টু সেলিম ব্লগে স্বাগতম। তো ফাইনালি কিন্তু আজকে আমরা চলে এসেছি কাটরা মসজিদে, আর এই হচ্ছে কাটরা মসজিদ, সঙ্গে আছে কিন্তু আমাদের জুয়েল ভাই। তো আজকে আমরা কাটরা মসজিদ নিয়ে এক্সপ্লোর করব। কেমন লাগবে আপনাদেরকে ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন। আর ভিতরে কি কি আছে, কি কি ইতিহাস লুকিয়ে আছে নবাবের জেলায় মুর্শিদাবাদ, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন যাওয়া যাক, আমরা ভিতরে এন্ট্রি নিয়ে নিই। মসজিদ, হ্যাঁ, নবাবের জেলা মুর্শিদাবাদে কাটরা মসজিদে আমরা চলে এসেছি। এ হচ্ছে সে কাটরা মসজিদের সে ফ্রন্ট সাইড আমরা দেখতে পাচ্ছি। এই মুর্শিদাবাদ কাটরা মসজিদ নিয়ে অনেক কিন্তু ইতিহাস লুকিয়ে আছে, অনেকের জানা অনেকের অজানা, সেই সবাইকে জানানোর জন্য কিন্তু আজকে আমি চলে এসেছি। তো আমার সঙ্গে যে এক ভাই আজ গাইড দিবে, ভাইয়ের সঙ্গে আলাপ করবো। ভাই, আপনার নাম? আমার নাম বিপুল বিশ্বাস। বিপুল বিশ্বাস ভাই কিন্তু আজকে আমাদের গাইড করবে, পুরো ইতিহাসটা আমাদের কিন্তু সম্পর্কে জানাবে। কেমন রিভিউ দেয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার। আমাদের এই মুর্শিদাবাদ জেলাতে যে সকল নবাবী স্থাপত্যগুলি রয়েছে, এটি নবাবী স্থাপত্যের প্রাচীন স্মৃতিসৌধ, নাম কাটরা মসজিদ, যার নামে এই ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বেঙ্গলের ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খাঁ উনি এই মসজিদ নির্মাণ করিয়েছেন 1723-তে। এটি 300+ ওল্ড। কাটরা মসজিদ নামকরণের কারণ, নবাব মুর্শিদ কুলি খাঁর সময়ে এই মসজিদ সংলগ্ন ফাঁকা মাঠের মধ্যে একটা মার্কেট হতো বলে 300 বছর থেকে আমাদের ভিলেজের নাম সবজি কাটরা মিন্স মার্কেট, ল্যাঙ্গুয়েজ আরবি, তাই বাজারকে প্রাধান্য রেখে মসজিদের নামকরণ করা হয় কাটরা মসজিদ। তো এই মসজিদের ব্যাক সাইডের দুপাশে দুটো আমরা টাওয়ারের ব্যবহার দেখতে পাচ্ছি। এ ধরনের টাওয়ার 4 কর্নারে 4টি টাওয়ার ছিল, প্রেজেন্ট টাইম 2টি রয়েছে, এগুলি ওয়াচ টাওয়ার। সেই সময় যারা এখানকার সোলজার্স উপরে উঠে বাইনাকুলার দিয়ে মুর্শিদাবাদীরা ওয়াচ করতো কোনো এনিমি পার্সন মুর্শিদাবাদে অ্যাটাক করতে আসছে কিনা, আর উপর থেকে আজান দেওয়া হতো। এখন 99% মসজিদে প্রে করার জন্য সাউন্ড সিস্টেম, 300 বছর আগে সাউন্ড সিস্টেম ছিল না, তো এর উপরে উঠে চোং দিয়ে আজান দেওয়া হতো। ওপর থেকে আজান দিলে পার্শ্ববর্তী ভিলেজে মানুষ শুনতে পেত। টাওয়ারের উচ্চতা 70 ফিট, সিঁড়ি খারাপের জন্য গভর্নমেন্ট লক করে দেয়। আর আমরা লক্ষ্য করে দেখতে পাই ফ্রন্ট সাইজের লোয়ার সাইড আপার সাইড ডোম দেওয়া রুমসগুলি মসজিদের চারিপাশেই রাউন্ড করে রয়েছে। এই রুমসগুলিকে বলা হয় মুসাফির খানা বা ছাত্রাবাস। বাইরে থেকে যারা মুসাফির গেস্ট আসতো, উপরে থাকার ব্যবস্থা, নিচের রুমসগুলি মাদ্রাসা, ইসলামিক স্কুল। তখনকার সময় এক একটি রুমে 4 স্টুডেন্ট, 1 টিচার, উর্দু আরবি পার্সিতে ইসলামিক শিক্ষা দেওয়া হতো। আর ওয়ালের গায়ে যে রিভাইস টি-শেপ রয়েছে, এতে সন্ধে হলে অয়েল ল্যাম্প দেওয়া হতো আলোক সম্ভার করার জন্য। আর দেখুন এন্ট্রান্সগুলি ছোট করা, নবাবী সময় মানুষ 6 ফিট 7 ফিট ম্যাক্সিমাম লম্বা হতো। তো মসজিদে প্রবেশ করতে হলে মাথা নত করে ধর্মস্থানকে রেসপেক্ট জানিয়ে ভেতরে প্রবেশ করতে হবে, যার জন্য প্রতিটি এন্ট্রান্স ছোট করে দেওয়া হয়েছে। এবার আমরা ফ্রন্টের দিকে এগিয়ে যাব। চলুন যাওয়া যাক। এই বাগানটা অ্যাকচুয়ালি কি হতো সেই আমলে? এটা সে সময় বাগান ছিল না, এটা পরবর্তীতে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকর্ড করার পর বাগান করেছে। এটা হচ্ছে মসজিদের ব্যাক সাইড, পেছন সাইড। আর আমরা যে ফ্রন্টে দেখছি, এটা হচ্ছে মেন মসজিদ, দিল্লিতে জামা মসজিদ, তার অনুকরণে নির্মাণ করা, স্ট্যান্ড বাই 4 পিলার। নিচে যে গোল গোল গুহার মতো খুব আমরা দেখতে পাচ্ছি, এগুলি ভেন্টিলেশন ছিল, ড্যাম্প প্রুফ, এয়ার পাসের জন্য। এয়ার পাস হলে বিল্ডিং এর বেস ড্যাম্প হবে না। আর দেখুন 300 বছর আগে তো ইলেকট্রিসিটি ছিল না, তো মসজিদের এই বাইরে আলো করার জন্য ওয়ালের গায়ে স্কোয়ারের মতো বক্স করা, এর মধ্যে মিরর সেট করা ছিল বেলজিয়াম গ্লাস। ব্যাক সাইডে ওয়ালে ত্রিকোণা ছোট হোল, এগুলো কুলঙ্গিতে অয়েল ল্যাম্প, আয়ের মতো শেপে ক্যান্ডেল দেওয়া হতো। এই অ্যাকচুয়ালি এই জিনিসটা কিসের জন্য করা হয়েছিল? এটা অয়েল ল্যাম্প দেওয়ার জন্য। অয়েল ল্যাম্প আর উপরে দেওয়া হতো ক্যান্ডেল। তো এর ক্যান্ডেল মানে মোমবাতি, আমরা যেটা বাংলায় বলি মোমবাতি। হ্যাঁ, তো এগুলো জ্বালানো হলে ওই এখানে যে মিরর সেট করা ছিল, গ্লাস সেট করা ছিল, কাঁচ রিফ্লেক্ট হয়ে মসজিদের বাইরে আলো হয়ে থাকতো। বুঝলাম। হ্যাঁ, মিররগুলি নষ্ট হয়ে গেছে এখন। এসো। এটা কতদিন আগে নষ্ট হয়েছিল? এটা ব্রিটিশরা যাওয়ার আগেই নষ্ট করে দেয়, ব্রিটিশ পিরিয়ডে। আর সেই সময়টা এটা কি পুরোটাই ফাঁকা ছিল? এখানে কোনো রকম কোনো গার্ডেন ছিল না। এখানে গার্ডেন ছিল না, পরবর্তীকালে এখন করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট দেখার জন্য, মানে সৌন্দর্যের জন্য। আর এই সব গলন কি বলা হয়েছে? এগুলো হচ্ছে ড্যাম্প প্রুফ, এয়ার পাসের জন্য। হাওয়া বাতাস চলাচল হলে বিল্ডিং এর বেসটা ড্যাম্প হবে না। মানে বিল্ডিং এর নিচে কি হাওয়া বাতাস যেত? হ্যাঁ, একটা দিয়ে গেলে একটা দিয়ে বেরোনো যেত, এখন লক করে দিয়েছে গভর্নমেন্ট থেকে, এখন আর যাওয়া যায় না। হ্যাঁ, এখন ব্লক করে দেয় সরকার থেকে। এটাই কি সেই মসজিদ? এখানে কি মানুষ সেই নামাজ পড়তো? হ্যাঁ, এটি হচ্ছে নবাবী সময়ের মূল মসজিদ।
আর এই ধরনের এন্ট্রান্স 5টা এন্ট্রান্স আছে, 5টা এন্ট্রান্সের ডোমও কিন্তু 5টা ছিল, এখন দুটো দুপাশে আছে। এগুলো 1897 ভূমিকম্পে ফ্রন্টের টাওয়ার এই 3টে ডোম পড়ে গেছে ভূমিকম্প হওয়ার ফলে। নবাব মুর্শিদ কুলি খাঁ উনি এই মসজিদটা নির্মাণ করিয়েছিলেন 1723-তে। আর এই বিল্ডিংয়ের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন ওনার নাম ছিল মুরাদ ফরাজ খাঁ, উনি পারস্য দেশ থেকে আসেন। লক্ষ্য করে দেখুন এই মসজিদ নির্মাণের জন্য এখানে কোনো লোহা ইউজ হয়নি, তীর বর্গা ইউজ হয়নি, ইটের উপরে পুরো বিল্ডিং দাঁড়িয়ে আছে আর্চের উপরে। আর তখনকার সমাজে কংক্রিট ইউজ হয়েছে, তা হলো চুন, সুরকি, চিটেগুড়, ডিমের কুসুমের ব্যবহার। 2 ইয়ার্সে এই মসজিদ কমপ্লিট দেওয়া হয়। মসজিদ কমপ্লিটের 2 ইয়ার্স পর 1727 নবাব মারা যান। তো নবাব জীবিত অবস্থায় বলেছিলেন যে আমি একজন নবাব হয়ে রাজত্ব চালাতে গিয়ে জীবনে আমি যদি কোনো অন্যায় করি তো আমার মৃত্যুর পর আমাকে এমন জায়গায় কবর দেওয়া হবে, সর্বধর্মের মানুষ যারা এই মসজিদে আসবে তারা আমার কবর উপর দিয়ে মারি যাবে, মানুষের পায়ের ধুলো আমার কবরে পড়লে আমার পাপ স্খলন হবে। তাই নবাব জীবিত অবস্থায় নিজের কবর নিজে খোদাই করেছেন, ওনার মরার পর সেখানে মাটি দেওয়া হয়। মসজিদের মেইন এখানে মসজিদের যে মৌলভী সাহেব সে কোথায় করে বসতো? মৌলভী সাহেবের জন্য এই যে এখানে এটা মেম্বার, এখানে পাশে খুতবা দেওয়ার জায়গা রয়েছে, এটা হচ্ছে পাশে মেম্বার, এখানে মেন মৌলভী বসতো। আর এটা পুরোই মানে মানুষ বসে থাকতো মানুষের নামাজের জন্য, আর বাইরেটা নামাজ। এটাই কি সিলিং ছিল আগে? পুরো কভার ছিল, এটা পড়ে গেছে ভূমিকম্প হওয়ার পরে। কভারটা ছিল না ইট দিয়ে কোনো কিছু কথা ছিল? ইট দিয়ে পুরো কভার করা ছিল, ডোম ছিল, এরকম গম্বুজ করা ছিল। এ পুরো সবগুলো নেই? তাহলে গম্বুজ টোটাল কটা ছিল? 5টা ছিল, 3টে পড়ে গেছে। 3টে পড়ে গেছে, এখন দুটো আছে দুপাশে। আর এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা কি হতো? এটা মেইনলি ঈদগাহ বলা চলে। ঈদগাহ বলা চলে, কারণ দেখো পায়ের নিচে দেখো একটু লক্ষ্য করে এইটে স্মল সাইজের ব্রিক, এইগুলো যে ডিফারেন্ট ডিজাইনের ডাইনামাইটের ডিজাইন বলা চলে এটাকে। এখানে 2000 সিট আছে। নবাবী পিরিয়ডে এখানে 2000 পিপল একসাথে নামাজ পড়তো। আর নামাজের সময় তাদের গায়ে রোদ পানি না পড়ে দেয়ালের উপরে যে আমরা লোহার বালা দেখছি 300 বছর ধরে এই বালা ঝুলে আছে, এই বালা দিয়ে ত্রিপল দিয়ে টেন্ট লাগানো হতো, এখানে টেন্ট লাগানো হতো নামাজিদের গায়ে রোদ বৃষ্টিতে না পড়ে। এটা তো কত মানুষ মানে জামায়াত করতো? 2000 ভিতর আর বাইরে মিলে। হ্যাঁ 2000 পিপল। মানে একটা সারিতে কতজন মানুষ বসতো? এক সারিতে 200 করে লাইন করা আছে, 200 সিট করা আছে। টোটাল কতটা সিট, কতটা কাতার হতো? কাতার ওই 2000 দাদা। 2000 মানে 20,000 টোটাল মানুষ নাকি আগমন? না 20,000 না, 2000 এর ইয়ে করা আছে এরিয়া ক্যাপাসিটি। হ্যাঁ একদম। আর এইগুলো কি সব ছিল? এটা হচ্ছে মেন এন্ট্রান্স, মেন গেট মসজিদের। এদিক দিয়ে মানুষ, হ্যাঁ আমরা ব্যাক সাইড দিয়ে প্রবেশ করেছি, কারণ ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়ে যত মসজিদ নির্মাণ হয় তার এন্ট্রান্স তো পূর্ব দিকে হয়, তারা পশ্চিমে থেকে নামাজ পড়ে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট ওই নিজের সুবিধার্থে ব্যাকটা ফ্রন্ট করে দেয়। ন্যাশনাল রোড বয়ে গেছে বলে ব্যাকটা ফ্রন্ট, এখন ফ্রন্ট সাইডটা ব্যাক সাইড হয়ে গেছে। আমরা এখন আর ওই সাইডগুলো যেগুলো ফাঁকা দেখাচ্ছে ওগুলো কি ছিল? এইগুলো সব ঘর করা ছিল, মুসাফিরখানা ছিল, গেস্ট হাউস, ওগুলো ভেঙে গেছে ভূমিকম্প হওয়ার ফলে। এই যে মধ্যে দুপাশে দুটো আমরা ডোম দেখছি না, মধ্যে আরো 3টে ডোম ছিল, মধ্যে 3টে ডোম, এবং এইসব ডোমগুলো ভেঙে গেছে ভূমিকম্প হওয়ার ফলে। কতদিন আগে তাও? এটা 1897 খ্রিস্টাব্দে, আজ থেকে প্রায় 150 বছর আগের কথা। আপনি 150 বছর আগে বেঁচে ছিলেন? আপনি কতদিন আগে দেখেছেন? ভালো দেখেছি। হ্যাঁ 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 উনি দেখেছেন, দেখেছেন। হ্যাঁ 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 চাচি বলছে এখানে পুকুর বাড়ি এখানে আগে ছিল, তাহলে কারটা সত্য ভাববেন আপনারা, তাহলে কমেন্ট করে জানান কোনটা সত্য কোনটা অ্যাকচুয়ালি মিথ্যা। হ্যাঁ বলেন। তো আচ্ছা আস্তে, এটি হচ্ছে মসজিদের ফ্রন্ট সাইড। আমরা ব্যাক সাইড দিয়ে প্রবেশ করেছিলাম। আর ঠিক আমাদের এই পায়ের নিচে রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি, ঠিক এরই নিচে। হ্যাঁ এখানে একটা সময় লোহার জাল দেওয়া ছিল, তার জাল করা স্কোয়ার করে, মানুষ হেঁটে গেলে পায়ের ধুলো জাল হয়ে কবরে পড়তো। তো বৃষ্টি আমরা সিঁড়ির নিচে নেমে গিয়ে নবাব মুর্শিদ কুলি খাঁর কবরটা দেখতে পাবো। এসো না সামনে। ইনি সেই বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব, নবাব মুর্শিদ কুলি খাঁর কবর, যার নামে আমাদের এই জেলা মুর্শিদাবাদ। আমাদের এই মুর্শিদাবাদ জেলায় এই ধরনের অনেক কবর রয়েছে। কবরের মুখগুলো সিমেন্ট স্টোন দিয়ে বাঁধানো। এই একমাত্র কবর যে ওপেন, মাটি দেখতে পাওয়া যায়, যে ওপর থেকে মানুষের পায়ের ধুলো পড়ছে তার প্রমাণ। এর লেন্থ হাইট 7 ফুট, এর হাইট ছিল 6 ফুট 2 ইঞ্চ।
আমাদের মুর্শিদাবাদ জেলাতে টোটাল 3টে মসজিদ আছে, যে মসজিদে গেলে কবর বানিয়ে যেতে হয়। ফার্স্ট কাটরা মসজিদ, মুর্শিদ কুলি খায়ের কবর। সেকেন্ড হচ্ছে ওনার ওয়াইফ লুইসবি বেগমের কবর হাজরতের পাশে। থার্ড ওনার মেয়ে আজিমুন্নেসা বেগম, যিনাকে ইতিহাসের পাতায় কলিচি কিন্তু বেগম বলা হয়। এনার মেয়েকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, সেটা কাঠগোলা বাগান যাওয়ার পথে আজিম কাটরা নামক জায়গায় দেখতে পাওয়া যাবে। এখানে যে কবর দিয়েছে তার নামটা কি? মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ। হ্যাঁ। এই কবরের উপর দিয়ে কেন মানুষ যাতায়াত করে? মুর্শিদ কুলি খাঁ উনি আমাদের বাংলা বিহার উড়িষ্যা শুরু বাংলার প্রথম নবাব ছিলেন। তো উনি শেষ জীবনে ওনার মনে রিয়েলাইজেশন ফিল হয়েছিল যে আমি নবাব হয়ে জীবনে যদি কোনো অন্যায় ভুল টুটি পাপ কাজ করে থাকি, তো আমার মৃত্যুর পরে আমাকে এমনভাবে সমাধিস্থ করা হবে যারা মুসলিমরা এই মসজিদে আসবে বা আল্লাহর কোনো ফেরেশতা আসবে, তার পায়ের ধুলোটা করলে আমার গুণাটা মাফ হবে। যার জন্য উনি এমন ভুল করেছিল, তার জন্য এই তাকে মানে ভোগ করতে হচ্ছে। মানুষ জীবনে চলার পথে অনেক রকমের ভুল হয়ে থাকে। আমরা সাধারণ মানুষ, উনি একজন নবাব ছিলেন, উনি একজন ট্যাক্স কালেক্টর ছিলেন। উনি জোর জবরদস্তি মানুষের কাছে ট্যাক্স আদায় করতেন, জোর জুলুম করে পয়সা আদায় করতেন। এই একটা অনুসূচনা, মানুষকে মেরে মারধর করা হতো, বন্দি করে রাখা হতো। এই একটা মানে অনুসূচনা জেগেছিল শেষ জীবনে, যার ফলে উনি এই সিদ্ধান্তটা নিয়ে শিলনিচে সমাধি নিয়েছিলেন। ছোট ভাই, এই যে হলো তার ছেলেই হতো আমার। হ্যাঁ বলো। এই গেটটা কতদিন হলো দিয়া? গভর্নমেন্ট নিয়ে আসছে। হ্যাঁ, আমি যখন আসি আমার তখন হলো কিচ্ছু ছিল না। ঠিকই বলেছিলাম। তাহলে ওপেন ছিল সব কিছু? না, একদম কিচ্ছু ছিল না এরকম, বুঝলেন? আর ওই মিনাম দুটো দেখছিল তখন আমরা দেখেছি। আমরা ব্যাক সাইডে যে টাওয়ার দেখতে পেয়েছিলাম, ফ্রন্টে দুটো ওয়াচ টাওয়ার ব্রুসেল হলো ভূমিকম্প হওয়ার পরে পড়ে গেছে। এই কনেক্টিভ টাওয়ার, এই টাওয়ারটা কতদিন আগে ভেঙেছিল? এটা 1897 খ্রিস্টাব্দে এক বড় ভয়ানক ভূমিকম্পে মধ্যে 3টে গম্বুজ, এই ফ্রন্টে দুটো ওয়াচ টাওয়ার এবং মসজিদের আংশিক ধ্বংস হয়ে গেছে একসঙ্গে গুলা। হ্যাঁ, একই সাথে একই দিনে। আর পাশে যে একটা দেখতে পাচ্ছি মন্দির, কারণ মুর্শিদাবাদে যে 18 জন নবাব ছিলেন, 18 জন নবাবের মধ্যে এই মুর্শিদ কুলি খাঁ প্রথম নবাব যিনি কনভার্টেড। ইনি ব্রাহ্মণ ছিলেন ফার্স্ট লাইফ, পরে ইসলামে কনভার্ট হয়েছিলেন। উনি যে একজন ব্রাহ্মণ সন্তান এবং একজন মানে এলাকার একজন নবাব, তো দুটো ধর্মকেই সমন্বয়ে উনি রেখে গেছেন। হিন্দু মুসলিম দুটো সমন্বয় ধর্মকেই পাশাপাশি রেখে যান দুজনের জন্য, কারণ ওনার উভয় পক্ষেই পূজা, সকলেই পূজা, যার জন্য মসজিদ মন্দির পাশাপাশি। ভাই ভাই কাদের বললেন কথা? ওই সাইডে কি আছে? ওটা অফিস ঘর আছে। ওই সাইডে যাবেন না? ও পাশটাই কিছু নেই। এটা হয়ে গেল আপনার? এই পাশটা মন্দির বলে এই পাশ থেকে আমাদের নিয়ে আসতে হয়। হ্যাঁ, এবার যদি আপনার কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন মুর্শিদাবাদের যে কোনো ইতিহাস সম্বন্ধে। অ্যাকচুয়ালি আজকে কাটরা মসজিদে আমরা এক্সপ্লোর করলাম, অনেকটাই ভালো লেগেছে। দাদা খুব ভালো এক্সপিরিয়েন্স দিয়েছে। কিন্তু একটা বিষয় আপনার কাছে জানার, তো মানে যখন আপনাকে বললাম গাইডের কথা, আপনি গাইডের কথা বললেন, বিকজ আপনি কেন বললেননি এই ক্যামেরা, আমার যে গোপ্রো ক্যামেরা কেন অ্যালাউ নেই? বলি দাদা, দেখো মানে এখানে যে এটা তো পুরোপুরি বিজনেস পারপাস হয়ে আছে। তোমাদের যেই কাজটা করতেছে ক্যামেরাটা নিয়ে, এটা বিজনেস পারপাস হয়ে আছে। যেমন যারা আগে এই প্রি ওয়েডিং শ্যুট ফুট করতে আসতো, এগুলো বিজনেস পারপাসের জন্য আসে। এই জন্য গভর্নমেন্টের এরিয়ায় বিজনেস পারপাস কোনো কাজ করা যাবে না। তুমি ফ্যামিলি নিয়ে এসে ক্যামেরা ছবি তুলতে দেবে, কিন্তু তুমি বিজনেস পারপাসে তোমাকে কোনো ক্যামেরা ছবি তুলতে দেবে। এখানে অ্যাকচুয়ালি কি অ্যালাউ আছে? এখানে অ্যালাউ বলতে গেলে তোমার সব কিছু অ্যালাউ বলতে গেলে ক্যামেরা ফ্যামেরা সবই অ্যালাউ আছে, কিন্তু ফ্যামিলি নিয়ে আসে অ্যালাউ আছে। তুমি বিজনেস পারপাসে কোনো কিছু অ্যালাউ করবে না। আমি যদি সামান্য ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসি, দুজন বন্ধু নিয়ে আসি, সেক্ষেত্রে কি আমাকে অ্যালাউ করবে? হ্যাঁ, করবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ঠিক কাটরা মসজিদে দাঁড়িয়ে আছি। তো আমি এখানে ভিডিও এক্সপ্লোর করতে এসে আমি একটা সমস্যার সমাধানের সম্মুখীন হলাম। কারণ হচ্ছে আমি গোপ্রোতে ভিডিও করছিলাম, ভিতরে গিয়ে কিন্তু আমাকে গোপ্রোতে ভিডিও করতে অ্যালাউ করেনি। ভিডিও অ্যালাউ করেনি। ওনারা বলছে মোবাইলে ভিডিও করুন, মোবাইলে ফটো তুলুন, কোনো সমস্যা নাই। বিকজ মোবাইল ক্যামেরা একই জিনিস। কারণটা কোথায় আমি এটাই বুঝতে পারলাম না। যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর অ্যাকচুয়ালি বলবো, আসুন মুর্শিদাবাদ ঘুরুন, ভিজিট করুন, অনেক সুন্দর। আর দাদা নামটা একবার বলবেন? আমার নাম বিপুল বিশ্বাস। হ্যাঁ, বিপুল বিশ্বাস। দাদা কিন্তু অনেক রকম ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানে। আপনারা আসবেন, অনেক সম্পর্কে আপনাদের জানাবে, ভিজিট করবেন। তো যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখেন। আই লাভ কাটরা মসজিদ।